গল্প আমার গল্পে তুমি। লেখিকা তানজিলা ইসলাম। আমি আমার বোনের শ্বশুর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। মনে হচ্ছে আমি ভেতরে গেলে যদি সবকিছু বদলে যায়। হঠাৎ একটা পিচ্ছি মেয়ে এসে আমাকে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? না মামুনি, আসলে এইটা আমার আপুর শ্বশুর বাড়ি। কাল আমার আপুর বিয়ের 6 বছর পূর্ণ হতে চলেছে। সেই অনুষ্ঠান উপলক্ষে আমি এসেছি। আপনি ওই পার্টিতে এসেছেন? হুমোর একটা মেয়ে আছে, নাম নিহারিকা। আমার আপুর একমাত্র মেয়ে। তুমি কে? তোমার নাম কি? আমি নিহারিকা মামুনি। তোমার আপুর একমাত্র মেয়ে। আমি তোমার ছবিতে অনেক দেখেছি। আজ সামনে থেকে দেখে নিলাম। মেয়েটার কথা শুনে অনেক অবাক হলাম। ও ছবির আমিকে আর বাস্তব আমিকে কত সহজে মিলিয়ে ফেলেছে। আপুর আর রক্তিমের মেয়ে। অনেক সুন্দর দেখতে, এতক্ষণে খেয়াল করে দেখলাম। নিহারিকা খানিকটা আপুর মতো দেখলে হলেও চোখ দুটো রক্তিমের মতো দেখতে। নিহারিকাকে কোলে নিয়ে বললাম, তুমি তাহলে আমার নিহিমা? হুম, আমি তোমার নিহিমা। এইবার বলো, আমার জন্য চকলেট এনেছো? আর এত দেরি করে কেন আসলে? সব পরে বলবো বুড়ি। তোমার জন্য চকলেট এনেছি, এগুলো বের করি। একটু নিচে নামো, দিচ্ছি। নিহারিকাকে নিচে নামিয়ে দিয়ে ব্যাগ থেকে কিছু চকলেট দিলাম। আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম। চকলেট দিতে ওকে বললাম, আচ্ছা তোমার মা নানা নানু কোথায়? সবাই বাড়িতে আছে। তুমিও যাও, আমি আসি, আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে। বাই খালাম্মি। এই নিহিদারাও বাড়ির কোথায় আছে বলে তো যাও। না বলে নিহারিকা চলে গেল। এখন কি হবে? একা একা হাঁটা ধরলাম। অনেক বদলে গেছে বাড়িটা। আগে একতলা ছিল, এখন দুতলা করেছে, ছাদও আছে। আপু তিল তিল করে ওর সংসার গড়ে তুলেছে। ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে। জানি না আগে কি হবে। গুটি গুটি পা করে এগিয়ে যেতে লাগলাম। উদ্দেশ্য দোতলা বাড়িটা। কিছু দূর হাঁটার পর সামনে একজনকে দেখে একটা অস্থিরতা কাজ করছে। সামনে রক্তিম দাঁড়িয়ে আছে। আমার বোনের স্বামী রক্তিম। রক্তিম আমার দেখে মলিন এসে জিজ্ঞেস করলো, কেমন আছো তানু? সেই পুরানো কণ্ঠস্বর কানে ভেসে এলো। নিজেকে সামলে মুচকি হেসে প্রতিউরে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি রক্তিম ভাইয়া। তুমি কেমন আছো? আপু কেমন আছে? আপু আম্মু আব্বু সবাই কোথায়? আরে আস্তে আস্তে তানু, এক এক করে জিজ্ঞেস করো। তুমি দেখি সেই আগের মতো পিচ্ছি তানু রয়ে গেছো। কি যে বলেন, বাদ দেন আগের কথা। আপু আম্মু আব্বু কোথায়? সবাই দোতলায় আছে। কালকের অনুষ্ঠানের পরিকল্পনা করছে। চলো তোমাকে সেখানে নিয়ে যাই। হুম, চলেন। রক্তিম আগে হাঁটছে আর আমি তার পিছনে। বাড়ির মালিকগুলো আগের থেকে অনেক বদলে গেছে। আপু হয়তো অনেক বদলে গেছে। মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছে আমার আপুটা। কত বছর ধরে আমার পরিবারকে দেখি না।
আব্বু আম্মু সবাই অনেক অভিমান করেছে। যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। আজ প্রায় 6 বছর পর চেনা শহরে অচেনা মানুষ হয়ে ফিরে এসেছে। রক্তিমের কথায় আমার ভাবনায় ছেদ পড়ল। রক্তিম বলছে, কি করছো এখন লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়ে? এই তো একটা স্কুলে অঙ্কের টিচার। বাহ, যেই তানু অঙ্কে জিরো পেত সে নাকি অঙ্কের মাস্টার, ভাবতেই অবাক লাগে। রক্তিম কথাটা বলে হাসতে লাগলো। কিন্তু আগে আমি এই হাসি দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতাম। এখন আর আগের মতো আগ্রহ নেই। আমি রক্তিমকে জিজ্ঞাসা করলাম, আপু কেমন আছে রক্তিম ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমার আব্বু ভালো আছে। তুমি কেমন আছো? তুমি যেভাবে থাকতে বলে গিয়েছিলে, রক্তিম তোমার আপুকে নিয়ে সেইভাবে আছে। দেখতে পারছি। তোমাদের মেয়েটা দেখতে খুব মিষ্টি। দেখছো তুমি নিহারিকাকে? তোমার মেয়ে তো আমাকে ছবি দেখে চিনে ফেলেছে। জানো তো, তানু মানুষটা যদি উপরে ভালো থাকে তাহলে ভেতর থেকে একদম ভেঙে যায়। সামনের ঘরে সবাই আছে। রক্তিম আমাকে কথাটা বলে চলে গেল। জানি না কোথায় যাবে, আর জানতে চাই না। অতীত নিয়ে কখনো ভাবতে নেই, এত বছরে আমি বেশ বোঝাতে পেরেছি। রক্তিমের দেখানো রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু বসে বসে কথা বলছে, আব্বু নেই। কত বছর পর কাছের মানুষদের দেখছি। ফোনে কথা হতো, শুধু আম্মুর সাথে কথা বলতাম। আব্বু আপু ফোন দিলে তত বেশি কথা বলতাম না। আপু আর আম্মুকে দেখে নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে বললাম, সবাই কেমন আছো আব্বু? কোথায় আম্মু? আপু আর আম্মু আমার কথা শুনে পিছনে ফিরে আমাকে দেখে সাথে সাথে আমার কাছে এসে পড়ল। আপু আম্মু দুজনেই কান্না করছে। আম্মু আমার মাথায় হাত রেখে বলল, তুই কখন এলি? তুই তো বলেছিস আসবি না। জানিস, তুই যখন বললি এবারও আসবি না, আমি ধরে নিয়েছি তুই আর কখনো আসবি না। আমি মরে গেলে হয়তো আমাকে দেখতে আসবি। আম্মুর কথা শুনে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এই রকম করে কেন বলছো? আমি তো ব্যস্ত ছিলাম। আর বললে তোমাদের সারপ্রাইজ দিতাম কিভাবে বলো? হয়েছে হয়েছে, আর যেতে দিব না। তুই এবার থেকে আমার কাছে থাকবি। পরে দেখা যাবে। আগে বলো আপু কেন এখনো আমার সাথে কথা বললো না? আমি জানি না কিছু, যাও তোমরা বোনেরা বোনেরা তোমাদের ঝগড়া মিটিয়ে নাও। আমি তোর জন্য খাবার তৈরি করছি। আম্মু চলে গেল রান্নাঘরে। আমি আপুর কাছে গিয়ে মাথা নিচু করে বললাম, আমার সাথে কথা বলবি না আপু? এমনি আমার আপু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম।
আপু কান্না করে বলছে, তুই কেমন বোন? আমি কি করলাম? তুই সেই যে আমার বিয়ের পরের দিন ঢাকা চলে গেলি, আর আসার নাম নেই। আমার ছবির পাশে তোকে দেখে কান্না পেত, কান্না না করে তোর কাছে ফোন দিতাম, আর তুই কথা না বলে আমাকে ব্যস্ততা দেখাতি। সরি যে আপু, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। সরি রে, মাফ করে দে এবারের মতো। তুমি শুধু ভুল করবে আর আমি বড় বোন দেখে ক্ষমা করে দিব। ঠিক আছে, করিস না। আচ্ছা, এইসব বাদ দে। তোর মেয়েটা কিন্তু তোর মতোই বুদ্ধিমান। জানিস, আমি ওকে না চিনলেও ছবি দেখে আমাকে ঠিক চিনে গেছে। দেখা হয়েছে তাহলে তার খালামণির সাথে। অনেক মিষ্টি, পুরো তোর মতো দেখতে। রক্তিমের সাথে দেখা হয়েছে? না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি আম্মুর কাছে যাই। আচ্ছা, বাবা কোথায়? আব্বু বাসায় গেছে। আব্বুর বন্ধুর ছেলে নাকি আসবে। এখানে একটা কি কাজ আছে? তাহলে আমি তোর ওয়াশরুমটা ব্যবহার করি। তাই কর। আব্বু চলে গেল আম্মুর কাছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আব্বুর রুমের বারান্দায় গেলাম। অনেক সুন্দর পরিবেশটা, মৃদু বাতাস, বেলি ফুলের সুবাস। অনেকদিন পর এরকম একটা পরিবেশ উপভোগ করছি। বাগানের দিকে তাকাতে তাকাতে দেখলাম রক্তিম আর নিহিরিকা মেয়ের বাবা কি সুন্দর খেলছে। রক্তিমকে দেখে কেউ বলবে না রক্তিম আমার বোনের সাথে অসুখী। শুধু শুধু আমাকে বিভ্রান্ত করার জন্য ওইভাবে বলল। ও জানে ওইরকম কথা বললে আমি ওর প্রতি ইমোশনাল করত। ওর সাথে প্রথম যেদিন দেখা হয় সেদিন ও রক্তিম ইমোশনাল হয়ে কথা বলেছিল। সেদিন ছিল বসন্ত উৎসব। আমি আমার আব্বুর সাথে ওর কলেজে গিয়েছিলাম। সেদিন ওর আর আমার প্রথম দেখা। তখন আমি 10ম শ্রেণীর ছাত্রী, আর রক্তিম আর আব্বু ছিল ক্লাসমেট। চুপচাপ আব্বুর কথা মতো বসেছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে লাল রং দিয়ে মুখটা লাল করে দেয়। এতে আমি অনেক রেগে গিয়ে পিছন তাকিয়ে দেখি একটা ছেলে, অনেক লম্বা, মুখটাও আমার মতো লাল হয়ে গেছে। অনেক রাগ নিয়ে পিছে তাকালাম, কিন্তু তাকে দেখে আমার রাগ একদম পানি হয়ে গেছে। 6 ফুট লম্বা হবে ছেলেটার, সারা শরীর লাল রঙে মাখামাখি, কালো চুলগুলো লাল আবির দেওয়ার কারণে লাল হয়ে গেছে। গাল, মুখ, গলায় লাল আবির মেখে একাকার। তবু আমি ছেলেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। আমার মনে হলো আমার সামনে কোনো মানুষ দাঁড়িয়ে নেই, একটা লাল রঙা আস্ত এলিয়েন দাঁড়িয়ে আছে। রক্তিমকে এভাবে দেখে আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। কেউ আমার হাসি দেখে মনে করবে না আমি রক্তিমের ওপর রাগ করেছি। আমার হাসি শুনে রক্তিম বলল, সরি মিস, আসলে আমি চোখে দেখতে পাই না, তাই ভুল করে আপনাকে আবির দিয়ে দিয়েছি। মনে মনে ভাবলেন ছেলেটা অন্ধ, আর তাকে নিয়ে আমি হাসাহাসি করেছি। তাই আমি উল্টো ক্ষমা চাওয়ার জন্য বললাম, আপনি কেন সরি বলছেন?
আমি আপনাকে নিয়ে মজা করেছি না জেনে। দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি সত্যিই দুঃখিত। সরি 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 সরি। ঠিক আছে, এতবার সরি বলতে হবে না। আমি চোখে দেখতে পাই তুমি আমাকে নিয়ে হাসাহাসি করেছো, তাই ছোট একটা শিক্ষা দিলাম, যাতে আর কখনো কারোর সাথে এমন করতে না পারো। সেদিন রক্তিম আমায় ইমোশনাল ব্ল্যাকমেইল করে ঠিকই সরি বলিয়ে নিয়েছিল। আমি বুদ্ধ সরি বলেছি। আজ প্রায় 6 বছর পর সেই ইমোশনাল ব্ল্যাকমেইল। নিজের অজান্তেই রক্তিমকে দেখে অতীতের কথা মনে পড়ে গেল। কি সুন্দর করে বাবা মেয়ে খেলছে। সত্যিই রক্তিম আপুকে পেয়ে অনেক খুশি। একটা কথা আছে ভাগ্যে বলে, যে ভাগ্যে থাকে না তাকে হাজার চাইলেও পাওয়া যায় না, আর যে ভাগ্যে থাকে তাকে চাইলেই পাওয়া যায়। আপুর ভাগ্যে রক্তিম ছিল, আর রক্তিম আর আপুর ভাগ্যে ছিল নিহারিকা। নিচে যেতে হবে। আর কত থাকবো অন্যের রুমে। নিচে যাওয়ার জন্য পিছন ফিরতেই দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চোখ থেকে অবাধ্য পানি পড়তে থাকলো। আমি আব্বুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো আব্বু? ভালো। আমার মা কেমন আছে? ভালো আছি। তুই বুঝি তোর এই বুড়ো বাপটার উপর রাগ করে আছিস? একদম না, আমি তোমার উপর রাগ কেন করব? জানিস না বুঝি আমার জন্যই তো তুই আজ আমাদের থেকে এত দূরে থাকিস। কে বলে? আমি তো আমার পড়াশোনার জন্য দূরে গেছি। ওইসব অতীত আর আমার কাছে আমার আপু আর পরিবার সবকিছু। তোমাদের জন্য আমি সব ছেড়ে দিতে পারি, ভোক্তা ভালোবাসা। আব্বু আমার কথা শুনে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই বাড়িতে তোর কষ্ট হচ্ছে, চল তুই আর আমি আমাদের বাসায় চলে যাই। না আব্বু, আমার একদম কষ্ট হয় না। এখানে সবাই আছে, তুমি, আম্মু, আপু, নিহারিকা বুড়ি। তোমরা থাকতে আমার কষ্ট কিসে? আমার মেয়েটা দেখি খুব বড় হয়ে গেছে। তোমার মেয়ে ঈদ শহরে থাকতে থাকতে বড় হয়ে গেছে। চল নিচে চলে, তোর মা খেতে ডাকছে। চলো। আব্বুর সাথে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে গেলাম। আমি আর আব্বু একসাথে বসেছি। আপু নিহারিকা খাইয়ে দিচ্ছে, আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। রক্তিম ছাড়া সবাই উপস্থিত। আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি আবার ঢাকা চলে যাবি? চাকরিটা যখন নিয়েছি তখন তো যেতে হবে। আচ্ছা মা, তুই বল, আমাদের কি টাকা পয়সা কম? বাড়ি জায়গা জমি সব আছে। এইসব তো তোর আর নেহার। জানি আমি আব্বু। তবে কি জানো, এই শহরটা আমার কাছে বড্ড অচেনা হয়ে গেছে। চেনা শহরের সাথে অচেনা আমি মানিয়ে নিতে পারবো না। আমার কাছে আমার এই পাথরের শহরটাই চেনা। তাই ফিরে যাবর চাকরিও তো জয়েন করতে হবে। আমার কথা শুনে আম্মু কেঁদে কেঁদে বলল, কি যে তানু, তুই ছোট থেকে এই শহরে বড় হয়েছিস, এখন তোর কাছে শহরটা অচেনা হয়ে গেছে। মাঝে মাঝে চেনা জিনিসগুলো বড্ড অচেনা হয়ে যায়। বুঝি না বাপু, তোমাদের বাপ মেয়ের কথা থাকা লাগবে না, তোর মায়ের কাছে তুই থাক তোর চাকরি নিয়ে। আম্মু, আমার কথাটা তো শোনো। আম্মু কাঁদতে কাঁদতে টেবিল ছেড়ে চলে গেল। আপু নিহিরিকাকে নিয়ে চলে গেল। আব্বুর খাওয়া শেষ করে আমাকে বলল তাড়াতাড়ি খেতে, আমার জন্য নাকি সারপ্রাইজ আছে। হঠাৎ পিছন থেকে চিকন কণ্ঠে কেউ বলে ওঠল, কেমন আছিস তানু পাখি? কণ্ঠটা চেনা চেনা হলেও চিনতে পারছি না। পিছনে ফিরে দেখি হিমু ভাইয়া এসেছে। হিমু ভাইয়া, আপু আর রক্তিম সেম ক্লাস ছিল। হিমু ভাইয়া আব্বুর বন্ধুর ছেলে। সেই থেকে আমাদের সাথে পরিচয়। আমাকে সবসময় তানু পাখি বলে। হিমু ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি 1 মিনিট দাঁড়ান, আমি হাতটা ধুয়ে আসি। ভেসিনে থেকে হাত ধুয়ে এসে থেকে ভাইয়া নেই। তখনই পিছন থেকে একজোড়া হাত আমার চোখ দুটো ধরে ফেলে। এই ছোঁয়া আমার বড্ড চেনা, তাই বললাম, দেখেন ভাইয়া, আমি কিন্তু আপনার ছোঁয়া এখনো চিনি। ভাইয়া আমার চোখ দুটো ছেড়ে দিয়ে সামনে এসে বলে, জানি তো আমার তানু পাখি, আমার ছোঁয়া কখনো ভুলতে পারবি না। আপনি তো সব জেনে বসে আছেন। চল তুই আমার সাথে ছাদে, তোর সাথে অনেক কথা আছে।
আব্বু আম্মুর সাথে দেখা করে নেন, পরে দেখা করা যাবে। কিন্তু তুই ওবারের মতো যদি ওই শহরে না বলে পারি জমাস, বাড়িতে জমাতে হবে। তুই ছাদে চল। চলেন। হিমু ভাইয়ের সাথে ছাদে চলে এলাম। ছাদে 2টা চেয়ার রাখা। আমি একটা চেয়ারে বসে পড়লাম, আর হিমু ভাইয়া আমার সামনাসামনি দাঁড়িয়ে আছে। শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করলো, ফোন দিলে ফোন তুলিস না কেন তুই? এমনি ভালো লাগে না? রক্তিমকে ভুলতে যখন পারবি না তখন নেহার সাথে কেন নিজে বিয়েটা ঠিক করে দিলি? জানো তো হিমু ভাইয়া, ছাদের এই পরিবেশে একটা গান হলে বেশ অসুবিধা হতো নাকি বলো তুমি? কথা ঘোরানোর একদম চেষ্টাতেই জানিস আমি এই অভ্যাস একদম পছন্দ করি না। জানো তো আপু রক্তিমকে খুব ভালোবাসে। আর তুই? আমি ভালোবাসতাম না। ভালোবাসলে আঁকড়ে ধরে রাখতে হয়। আমি তো আঁকড়ে ধরে রাখতে পারলাম না। অন্যের কাছে ইচ্ছে করে ছেড়ে দিলে সেটা আর আঁকড়ে ধরা যায় না। আপু সত্যিই রক্তিমকে খুব ভালোবাসতো। আমি বাচ্চা না তানু, আমি সব বুঝি। কে কাকে কতটা ভালোবাসে। কথাটা বলে ছাদ ছেড়ে হিমু ভাইয়া চলে যায়, আর আমি ছাদে বসে থাকলাম। একটা গান হলে ভালো হতো। ঠিক তখনই হিমু ভাইয়া গিটারের টুংটাং শব্দে সুর তুলল। এত রোদ্দুর তুই এনে দিলি তাই? তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আরো 5-12 মাস। কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছু। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। মনেই মন অলিতে গলিতে ঘুরে, আর কোরায় অভিমান। এই মন আকাশে বাতাসে খেলে, আর গায়ে ঘুম পাড়ানোর গান। মেঘলা হয়ে যায় কারো 5-12 মাস। কোনো বিকেল বেলা তুই আমার হয়ে যাস। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। সত্যি হিমু ভাইয়ের থেকে আমি যা যা চেয়েছি সবসময় ঠিক তাই দিয়েছি। এখন যখন রেগে গিয়ে চলে গেল, পরে এসে কিন্তু গানটা ঠিক গাইল। এইসব ভাবতে ভাবতে ছাদে আলো জ্বালানো হলো। চারিদিকটা অন্ধকারের হলেও সিন্ধু পরিবেশ। হঠাৎ হিমু ভাইয়া আমায় বলল, জানিস তানু, এই সিন্ধু পরিবেশে তোকে পুরো একটা মায়াপাড়ি লাগছে। হিমু ভাইয়ের কথায় আমি উচ্চস্বরে হাসতে লাগলাম। হাসতে হাসতে বললাম, ভাইয়া আপনি আসলে একটা উন্মাদ মানুষ। কেন তোর এই কথাটা মনে হলো? মানুষ মায়াবতী বলে, আর আপনি এই সিন্ধু পরিবেশে এই আমার মতো কালো একটা মেয়েকে মায়াপাড়ি বলছেন? তুই জানিস তোর এই চেহারাটা আমার খুব প্রিয়। নিজে যাচ্ছি ভাইয়া। হিমু ভাইয়াকে বলে নিচে আমার রুমে চলে এলাম। আপু বউকে দিয়ে আগেই সবকিছু পাঠিয়ে দিয়েছিল। ছাদে থাকতে আরো ইচ্ছা করছিল, কিন্তু হিমু ভাইয়ের মায়াপাড়ি কথাটা শুনে কেমন একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। চোখ বন্ধ করে ডুব দিলাম অতীতে। সেদিনের পর থেকে রক্তিমের সাথে দেখা কথা হতো। সম্পূর্ণ আপনি থেকে তুমিতে এসেছি। বাসায় এসে আমার কথা জিজ্ঞাসা করলে আমিও সাথে সাথে তার সামনে হাজির হতাম। অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। মাঝে মাঝে মনে হতো ভালোবেসে ফেলেছি। সব সময় আমাদের বাড়িতে আপুর সাথে আসতো। সেদিনও এসেছিল, কিন্তু আপুর সাথে না। হিমু ভাইয়া আর রক্তিম এসেছিল। বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি। বৃষ্টির পানি হাত দিয়ে স্পর্শ করবো ঠিক তখন রক্তিম এসে আমায় বলল, তানু আমি তোমার সাথে বৃষ্টি উপভোগ করতে পারি। হুম। কেমন আছো? ভালো। আমার কথা জিজ্ঞাসা করবা না? কি? আমি কেমন আছি? দেখাই যাচ্ছে ভালো আছেন। যখন দেখতে পাচ্ছি জিজ্ঞেস করার কি আছি? তোমার সাথে আমি কখনো কথায় জিততে পারবো না। তোমার জন্য একটা উপহার আছে। কি? একটু দাঁড়াও, আসতেছি। আমাকে রক্তিম অপেক্ষা করতে বলে বারান্দা থেকে চলে এলো। আমি আমার মতো বৃষ্টি দেখায় ব্যস্ত। হঠাৎ মনে হলো রক্তিম আমাকে বলছে, তোমাকে আমি কিছু বলছি। তানু তুমি শুনছো না কেন?
রক্তিমের কথায় পিছন ফিরে দেখলাম 6 ফুট লম্বা ফর্সা ছেলেটা এক গুচ্ছ কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আমাকে বলছে, তানু আমি তোমাকে সবসময় চাই, আমার পাশে একজন ভালোবাসার মানুষ হিসেবে। এইরকম ঝুম বৃষ্টিতে তোমাকে সঙ্গী হিসেবে চাই, মেঘলা দিনে আমার চায়ের সঙ্গী হিসেবে চাই। আমি ভালোবাসি আমার মায়াবতীকে, আমার মায়াবতী কি আমাকে ভালোবাসবে? রক্তিমের কথায় আমি বললাম, আমার আপু আপনাকে খুব ভালোবাসে, কিন্তু আমি তোমায় ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না। কেন? আমি তোমাকে তার জবাবদিহিতা দিতে বাধ্য নয়। তানু তুমি আমার কথাটা শোনো, রাজি হয়ে যাও। মানে কি? আপুকে বিয়ে করতে রাজি হয়ে যাও? অনেক ভালোবাসে তোমায় আপু, আর এখানে তো আমি তোমায় ভালোবাসি না। আমি তোমায় ভালোবাসি না একে না, আর আমি সবসময় আমার বন্ধুর মতো দেখে এসেছি। আমাকে ভালোবাসো। অনেক আমি তোমার জন্য সবকিছু করতে পারি, তুমি কোনো চিন্তা করো না। আমি নেহাকে বুঝিয়ে বলবো, আমি জানি তুমিও আমায় ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না, আমি চাই তুমি আপুকে বিয়ে করো, আর আমি তোমাকে ভালোবাসতে পারবো না। রক্তিমকে কথাটা বলে চলে এলাম। বারান্দা থেকে আসার সময় হিমু ভাইয়াকে দেখলাম দাঁড়িয়ে আছে। হিমু ভাইয়া আমার চোখে পানি দেখে জিজ্ঞেস করছে, কি হয়েছে? আমি মাথা নেড়ে না বললাম। এক দৌড়ে রুমে চলে আসলাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। মনে হচ্ছে চিৎকার করলে সবাই জেনে যাবে। আমার কষ্ট হচ্ছে, আমি চাই না কেউ আমার কষ্টের কথা জানুক। রক্তিম আমার কথা রেখেছিল, আপুকে বিয়ে করেছিল। আপু যেদিন আমাদের বাসা থেকে চলে যাবে, সেদিন আপু খুব খুশি ছিল। আমার মাথায় হাত রেখে বলেছিল, ভালো থাকিস, জানি না কবে আসবো। এখন আর তোর সাথে কেউ ঝগড়াও করবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আব্বু আম্মুর খেয়াল রাখিস। আপু বিয়ের পরের দিন আমি ঢাকা চলে আসি। তখন ইন্টার প্রথম বর্ষ। একটু একটু করে নিজেকে সামলে নিয়ে শুরু করি নতুন একটা জীবন। কিন্তু দিন শেষে কষ্টগুলো ভাগাভাগি করার মতো কেউ থাকতো না। রাত হলে একাকিত্ব আমায় ঘিরে রেখেছে। পুরানো কথাগুলো মনে পড়লে একটা চাপা কষ্ট হয়, হয়তো না পাওয়ার কষ্ট। সেদিন খুব করে বলতে চেয়েছিলাম, আমি তোমায় ভালোবাসি, তোমাকে আমার জীবনের প্রত্যেক মুহূর্তে চাই। সেদিন বলা হয়নি, কখনো বলা হবে না তোমায় ভালোবাসি। ঘুমের প্রয়োজন অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, আর না নির্ঘুম রাত শুধু কষ্ট জানে, কষ্ট লাঘব করতে জানে না। বিছানায় শুয়ে পড়লাম, কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকাল রোদের আলো চোখে পড়তে দেখি হিমু ভাইয়া জানালার পর্দা সরিয়ে দিচ্ছে। রক্তিম ভাইয়া আমাকে বলল, জানিস তানু, রোদের আলো তোর ওপর পড়লে তোকে কত সুন্দর লাগে। জানার দরকার নেই ভাইয়া, আমার আর ঝলমলে রোদ বৃষ্টি ভালো লাগে না। কেন? কিছু প্রশ্নের উত্তর হয় না। বল। আমার আকাশ মেঘ জমেছে, বৃষ্টি নামবে খুব। তোমার রোদ ঝলমলে, আমার আকাশ চুপ। চুপ কেন? কিছু কথা অজানা থাকুক না, সব জেনে নিলে পরে জানবি কি? আচ্ছা তুই ফ্রেশ হয়ে নিচে আয়, সবকিছুর আয়োজন করতে হবে। হুম। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ না হয়ে গোসল করে বের হলাম। আয়নার সামনে বসবো তখন রক্তিমের কণ্ঠ শুনতে পাই, তুমি কি ফ্রি আছো তানু? রক্তিমের কণ্ঠ শুনে পিছনে তাকালাম। কালো রঙের একটা শার্ট পরেছে। কালকেও কালো রঙের একটা শার্ট পরা ছিল, তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি কালো রঙের সাথে সখ্যতা গড়ে তুলেছ? আমি কি ভিতরে আসবো? হুম আসো। রক্তিম ভেতরে আসলো, আমাকে বলল, তোমাকে সবাই নিচে যেতে বলেছে। হুম। আসলে কি বলতো, মানুষটাকে তো আর পেলাম না, তাই তার প্রিয় রঙের সাথে সখ্যতা করে নিলাম। কিছুটা হলেও কষ্ট লাঘব হবে।
না পাওয়ার যন্ত্রণা সহ্য করা বড্ড দুঃসহ। রক্তিম কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল। আমিও তৈরি হয়ে নিচে গেলাম। সবাই হাজির, রক্তিম নিহারিকাকে খাইয়ে দিচ্ছে। আপু আম্মু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আব্বু আর হিমু ভাইয়া গভীর কথায় মগ্ন। আমাকে দেখে নিহারিকা বলল, খালাম্মি তুমি আমার সাথে বসো। নিহারিকার কথায় আমি ওর পাশে বসি। হিমু ভাইয়া ও আমার পাশে বসে খেতে লাগলো। আব্বু চেয়ারে বসে বলল, আমি তানুর বিয়ে ঠিক করেছি। আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম। তাই আব্বুকে বললাম, এইসবের মানে কি? কেন, আমি কি ভুল কিছু বলেছি? তোমার তো কম বয়স হয়নি। আব্বু, আমি এখন কেন বিয়ে করতে চাই না? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আব্বু উপরে রাগ দেখিয়ে রুমে চলে এলাম না খেয়ে। আব্বুর কথায় আমি অনেকটা অবাক হলাম, রাগ উঠল। তাই আব্বুকে জিজ্ঞাসা করলাম, এইসবের মানে কি? আমি তোমার বিয়ে ঠিক করেছি, তুমি বিয়ে করবে। কিন্তু আব্বু, আমি এখন বিয়ে করতে চাই না। তোমার মতামত আমি জিজ্ঞেস করিনি। আমি আর আব্বুর কথার উপর কিছু বললাম না। খাবার টেবিল থেকে না খেয়ে রুমে চলে এলাম। রুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলাম যে আব্বু আমার কথা ভেবে আমাকে সবার থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। আমার পড়াশোনা যেন ভালো করে হয়, নিজের পায়ে দাঁড়াতে পারি, সে আব্বু কিনা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেললো। আবার আমাকে বিয়ে করার জন্য বলছে। আপুর কথা শুনে আমার ভাবনার ধ্যান ভাঙল। আপু আমার কাঁধে হাত রেখে বলছে, আব্বুর কথায় কিছু মনে করিস না। তুই তো জানিস আব্বু হঠাৎ সবকিছু করে ফেলে, কাউকে কিছু জানাতে চায় না। তার জন্য আমার বিয়ে ঠিক করে ফেলবে। আমাকে না বলে আমার বিয়ে ঠিক করে ফেলবে। আপু, আমি আজ ঢাকা ফিরে যাব। তানু, পাগলামি করিস না। কালকে আসলি এর আজই চলে যাবি। আমি পাগলামি করছি না। আব্বু পাগলামি করছে আর তোমরা সবাই প্রশ্রয় দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুই একটু শান্ত হয়ে গিয়ে দেখ তোর ছেলেটা পছন্দ হয় কিনা। যদি তোর ভালো না লাগে তাহলে আমরা সবাই আব্বুকে আচ্ছা করে বকে দিব। আপু, তুমি ও আব্বুর সাথে আছো। আচ্ছা, রাগ করতে হবে না। আমি তোর পক্ষে আছি। এবার চল, খেতে চল। আমার খিদে নেই। দেখ তানুয়ের বাসায় একটা খুশির দিন, আর সেখানে তুই যদি না খেয়ে মুখ ভার করে রাখিস, আমাদের কি ভালো লাগবে বল? সত্যি তো, আর আপুর রক্তিমের 6 বছর পূর্ণ হবে, যেখানে আমার অসমাপ্ত অপ্রকাশিত ভালোবাসার 6 বছর। আমি যদি মুখ ভার করে থাকি তাহলে আমার আপুটাও কষ্ট পাবে। তাই মুচকি হেসে আপুকে বললাম, আমি একদম মন খারাপ করে থাকবো না। তোরা যদি আমার পাশে থাকিস তাহলে এক চুটকি দিয়ে আব্বুর ঠিক করা বিয়ে ভেঙে দিতে পারি। আপু আমার কথা শুনে হেসে দিল। এই হাসি যে সে হাসি না, অট্ট হাসি। আমিও হাসি দেখে আপুর সাথে হাসতেও থাকলাম। আপু আমার হাসি দেখে আমার গালে হাত রেখে আলতো ছুঁয়ে দিয়ে বলল, জানিস তানু, তোর এই হাসিটা অনেক মিস করতাম। আগে তুই আর আমি কত হাসতাম। আমাদের হাসি দেখে পাশের বাড়ির মেয়েগুলো হিংসে করতো আর বলতো, এই দুই বোন পাগল হয়ে গেছে, সারাদিন শুধু হাসাহাসি করে। ওদের কথা শুনে আমি আর তুই আরো বেশি করে হাসতাম, আর ওরে জলে পড়ে যেত। মনে আছে, খুব করে মনে আছে। জানিস তো আপু, অতীত যত সুখের হোক না কেন ধূমকের ছায়া তুই দেখবি। এবার চল নিচে যাই। চল। আপু আর আমি নিচে নেমে আসলাম। আমাকে দেখে আম্মু বলল, রাগ করে কি লাভ, খেয়ে নে। খিদে নেই আমার, আমি খাবো না। দেখ তানু, রাগ করে লাভ নেই। আজ তোর আপুর একটা খুশির দিন। তুই দয়া করে ছিল কিছু করিস না, খেয়ে নে। হুম। আম্মুর কথায় খেতে বসে গেলাম। সত্যিই আমার কোনো অধিকার নেই আপুর আজকে দিনটা নষ্ট করার। আপু অনেক কষ্ট করে রক্তিম আর নিহিরিকাকে নিয়ে এই সংসার গড়ে তুলছে, আর আজকে যার 6 বছর পূর্ণ হয়েছে। আমি চাই না সবকিছু আমার জন্য নষ্ট হয়ে যায়। তাই চুপচাপ খেতে বসে গেলাম। সবার খাওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু আমি, আপু আর আম্মু আছে।
আব্বু আম্মু খাওয়া শুরু করে দিচ্ছে। হঠাৎ মাথায় আসলো হিমু ভাইয়ের কথা, তাই আম্মুকে হিমু ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। আচ্ছা আম্মু, হিমু ভাইয়া কি খেয়ে চলে গেছে? হুম। ও তো সবার আগে খেয়ে চলে গেল, কেন হঠাৎ হিমুর কথা বলছিস? এমনি। ঠিক আছে। হিমু ভাইয়া আমার ছাড়া একা একা খেয়ে চলে গেল। মনের ভিতর কেমন একটা খারাপ লাগা কাজ করছে। আগে যখন আমাদের বাসায় যেত আমাকে ছাড়া একদম খেত না, আর আজ সে হিমু ভাইয়া আমায় রেখে খেয়ে চলে গেল। সবাই কেমন একটা বদলে গেছে। এই তানু আমি বদলাতে পারলাম না। কিভাবে বদলাবো? রাত হলে অতীতগুলো তাড়া করে বেড়াতো। নিজেকে বড্ড অসহায় লাগতো। মনে হতো প্রত্যেক রাতে পুরানো ক্ষতগুলো নতুন করে জেগে উঠত। এইসব কথা কথা ভাবতে ভাবতে মনে হলো একবার হিমু ভাইয়ার সাথে দেখা করে আসি। যেই বলা সেই কাজ টেবিল থেকে উঠতে যাব, তখন আম্মু বলল, খাবার শেষ করে সবাই উঠবে। আম্মু, আমি গেলাম তো আর খেতে পারবো না। খেয়ে তারপর যা। না, খেতে পারবো না। আমি রুমে গেলাম। আম্মুকে আর কোনো কথা বলতে না দিয়ে রুমে চলে এলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা হিমু ভাইয়ের রুমে গেলাম। দরজার সামনে গিয়ে দেখি হিমু পিছন ফিরে কি যেন করছে। রুমে পা রাখবো তখনই হিমু ভাইয়া বলল, সূর্য আজ কোন দিকে অস্ত যাবে জানিস তানু? আপনি কিভাবে জানলেন আমি আপনার ঘরে আসছি? আপনি তো পিছন ফিরে বসেছিলেন। তোর উপস্থিতি আমি টের পাই তানু। কিভাবে? কিছু কথা বলতে নেই। তা আমার রুমে কি কারণে আসা? এমনি আমি রাগ করে না খেয়ে চলে গেলাম। আপনি একবারও গেলেন না। জানিস তো সব জায়গায় সবাইকে মানে না। বুঝি নেই। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব। হুম, বল। আরে ল্যাপটপটা অফ করেন। তুই বল, শুনছি। আপনার ক্লাসমেট রক্তিম ভাইয়া, সে বিয়ে করে ফেলেছে। একটা মেয়ে আছে। তো কি হয়েছে? তুই ফিরিয়ে দিয়েছিস বলে কি ও বিয়ে করতে পারবে না? আপনি কেন বিয়ে করেন নাই? আমার কথায় হিমু ভাইয়া একটু ভড়কে গেল। ভাইয়া হয়তো প্রস্তুত ছিল না, অথবা ভাবতে পারিনি আমি এই কথা বলবে। এবার ভাইয়া আমার দিকে ফিরে দেখালেন। একটু মুচকি হেসে বলল, একটা মায়াপরি আছে, আমার তার জন্য অপেক্ষায় আছি। মায়াপরিটা বড্ড নিষ্ঠুর, বুঝলি, আমাকে একদম বোঝাতে চায় না। আমার থেকে শুধু পালাই পালাই করে। আমার মায়াপরি বোঝে না যে তাকে কত ভালোবাসি। আমি আমার মায়াপরির অপেক্ষায় আছি। ভাইয়ের কথা কিছুই আন্দাজ করতে পারছি না। তারপরও বললাম, ধার বুঝি না আপনার বড় বড় কথা। বললাম না আমার মায়াপরিটা বড্ড নিষ্ঠুর। আমাকে সে একদম বোঝে না। ঠিক তোর মতো। আমার মতো। হুম। ভালোবাসেন? হুম। কতটুকু? এতটা ভালোবাসি যে তাকে পেলে বাহিরে না বুকের বা পাশে রাখবো। এতটাও ভালোবাসা চাই বুঝি? হুম, কেন তুই? হিমু ভাইয়া তুই বলে থেমে গেল। আমি জানি তাই হিমু ভাইয়া রক্তিমের কথা বলতো। এখন আর রক্তিমের কথা শুনতে ভালো লাগে না। সে তো খুব ভালো আছে, তার সংসার নিয়ে আমি আর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। তাই হিমু ভাইয়াকে বললাম, ভাইয়া কিছু কথা না চাপা দিয়ে রাখতে হয়। জানি রে তানু, পৃথিবীটা বড্ড কঠিন। এই পৃথিবীতে থাকলে হলে হাজার কষ্ট বুকে নিয়ে হাসি মুখে কথা বলতে হয়। না হলে জেনে যাবে আমি কষ্টে আছি। আর কষ্টের পরিমাণটা অনেক। বিয়েটা করে ফেল। দেখি এবার হয়তো জীবনটা গুছিয়ে নিতে হবে। আমি তোর জন্য একটা উপহার নিয়ে এসেছি, নিবি? আপনি আমার জন্য উপহার নিয়ে এসেছেন? হুম, সবসময় তো নিয়ে আসি। এবার কেন খালি হাতে আসবো? একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। হিমু ভাইয়া উপহার আনতে চলে গেল। মানুষের সবসময় আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। এবারও হয়তো কিছু একটা নিয়ে এসেছে। জানি না কি এনেছে। তবে তার উপহারগুলো সবসময় কেমন জানি স্পেশাল হয়। হিমু ভাইয়া আমার হাতে একটা শপিং ব্যাগ ধরে দিয়ে বলল,
এইটা আর অনুষ্ঠানে পড়বি? হুম, পড়ব। আপনার উপহারগুলো না আমার কাছে খুব স্পেশাল লাগে। তাই বুঝি? হুম। আচ্ছা তানু, আমার উপহার স্পেশাল লাগে? আমাকে তোর কাছে কেমন লাগে? পরে বলবো, এখন আসি। হুম। হিমু ভাইয়ার এই প্রশ্নের উত্তর নেই আমার কাছে, তাই পালিয়ে চলে এলাম। সত্যি কি লাগে আমার? আব্বুর বন্ধুর ছেলে হওয়ার সুবাদে কৈশোর জীবন থেকে ভাইয়া বলি, কিন্তু কখনো তার সম্পর্কে ভাবিনি। কোনো এত কেয়ার করতো, কোনো এত স্পেশাল উপহার দিত। আব্বুর কাছ থেকে যেইটা চেয়ে পেতাম না, হিমু ভাইয়া সেটা এনে দিত। কখনো মুখ ফুটে বলিনি, কেন এনে দাও, আমার এগুলো চাই না। কিছু বলতাম না, শুধু নিয়ে যেতাম। কখনো নিয়ে যাওয়ার পরিবর্তে কিছু দেইনি। রুমে এসে বিছানায় বসলাম, ব্যাগটা খুলে দেখলাম একটা শাড়ি, নীল রঙা শাড়ি। একবার হিমু ভাইয়াকে বলেছিলাম আমার একটা নীল রঙা শাড়ি, একদম আকাশের রঙের মতো নীল শাড়ি কিনে দিবে। সেদিন আমার কথায় হিমু ভাইয়া বলেছিল, না দিব না। আমি কি তোর জামাই যে তোকে সবকিছু কিনে দিতে হবে? শর্ত সামনে থেকে ভালো লাগছে না। হিমু ভাইয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। রাগ করে আর কখনো নীল শাড়ি পরা হয়নি। হিমু ভাইয়া কিনে দেয় নাই দেখি পড়েনি। কিন্তু আজ সেই হিমু ভাইয়া নীল শাড়ি দিল, পরতে তো হবে। শাড়িটা রেখে আপুর কাছে গেলাম। দেখলাম আপু আজকের অনুষ্ঠানের জন্য পোশাক নির্বাচন করছে। আমাকে দেখে আপু বলল, আমাকে একটা শাড়ি বেছে দে না তানু। এত শাড়ি থেকে কিভাবে বেছে দিব? আর সবগুলোই সুন্দর। এত শাড়ি কি তুই কিনেছিস আপু? না, তোর রক্তিম ভাইয়া প্রত্যেক মাসে 2টা করে শাড়ি এনে দেয়। তুই অনেক ভাগ্যবান আপু, রক্তিম ভাইয়ার মতো একজন স্বামী পেয়েছিস। হুম। সত্যি আপু অনেক খুশি আছে। রক্তিম আমার আপুকে খুব সুখেতে রেখেছে, যেখানে ভালোবাসার কোনো কমতি নেই। আমার আশাটা এখানে ঠিক হয়নি। আমাকে দেখে হয়তো ওর পুরানো কথা মনে করে দেয়। চলে যেতে হবে এখান থেকে, আমি চাই না আমার আপুর জীবনটা নষ্ট হয়ে যায়। হঠাৎ করে রক্তিম রুমে এসে আপুকে বলল, নেহা, তোমার জন্য এই ব্যাগে একটা শাড়ি আছে। শাড়িটা দেখে বলো কেমন হয়েছে। পছন্দ না হলে বলো, ফিরিয়ে দিয়ে আসবো। কথাটা বলে থেমে গেল। আমাকে দেখে বলল, তুমি এখানে তানু? আপুর সাথে কথা বলতে এলাম। ও বসো, কথা বলো। আর নেহা, তুমি আমাকে শাড়িটা দেখে বলো কেমন হয়েছে। রক্তিম ওয়াশরুমে চলে গেল, আর আপু শাড়িটা বের করলো। লাল রঙের জামদানি শাড়ি, আপুকে পরলে বেশ মানাবে। আপু আমাকে বলল, কেমন হয়েছে রে তানু? অনেক সুন্দর হয়েছে, তোকে পরলে অনেক ভালো লাগবে। একদম লাল পরি আকাশ থেকে নেমে এসেছে। হয়েছে আর বলা লাগবে না। একটা কাজ কর, এখান থেকে একটা শাড়ি নিয়ে যা। কেন? তোর জন্য। তুই কি পরবি? আপু নিজের জিনিসটা খুব যত্ন করে রাখতে হয়, কাউকে তার ভাগ দিতে নেই। কিন্তু তুই তো আমার বোন। তো কি হয়েছে? এগুলো সব তো তোকে রক্তিম ভাইয়া ভালোবেসে কিনে দিয়েছে। আমাকে কেন দিবি? একদম দিবি না, নিজের জিনিসটা সবসময় আঁকড়ে ধরে রাখবি। যদি একটু ছেড়ে দিস হারিয়ে যাবে, তাই শক্ত করে ধরে রাখো। আর হিমু ভাইয়া আমাকে একটা শাড়ি দিয়েছে। আচ্ছা, আমি রুমে যাই। হুম। রক্তিম আসার আগে আমি আপুর রুম থেকে চলে এলাম। রুমে এসে দেখি সকাল 10:30 বাজ। অনুষ্ঠান বিকাল থেকে শুরু হবে। ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে নিলাম। গোসল সেরে বারান্দায় এসে চেয়ারে বসলাম। বারান্দায় এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। তারপরও মনে হলো চোখ দুটোর বিশ্রাম দরকার, তাই বিছানায় শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ করে আম্মুর কথা কানে এলো। চোখ খুলে দেখি আম্মু ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মুকে দেখে আমি জিজ্ঞেস করলাম,
আম্মু কয়টা বাজে? এখন বাজে 4টা, অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, 1 ঘন্টা আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি খাইয়ে দিচ্ছি। ও আচ্ছা, তুমি যাও। আমি এখন আর খাবো না। পাগল নাকি তুই, খাবি না কেন? এখন খেতে গেলে লেট হয়ে যাবে। আমি একেবারে তৈরি হয়ে নিচে যাব। একটু খেয়ে নে। না আম্মু, তুমি এই খাবার নিয়ে যাও। ঠিক আছে। আম্মু চলে গেল। আমি ওয়াশরুমে হিমু ভাইয়ের শাড়িটা নিয়ে গেলাম। ফ্রেশ হয়ে শাড়িটা গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে শাড়ি পরে বের হলাম। ড্রেসিং টেবিলের সামনে বসতে দেখি হিমু ভাইয়া বিছানার উপরে বসে আছে। আমি হিমু ভাইয়াকে দেখে জিজ্ঞেস করলাম, কখন এলেন? একটু আগে। তোকে এই শাড়িটায় অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। তোকে একটা কথা বলতে এসেছি। আমি তখন লাল লিপস্টিকটা হাতে নিয়ে বললাম, বলুন। তানু, লালটা না গোলাপিটা হালকা করে দে। হুম। এবার বলেন, কি বলবেন? তোকে আজ দেখতে আসবে। মানে? তোকে আজ ছেলেপক্ষ থেকে দেখতে আসবে। কি বলছেন এসব? এইটা বলতে আসলাম। আমি রুম থেকে বের হতে আন্টি আমায় বলল তোকে যেন এই কথাটা বলে দেই। ও আচ্ছা, আসি। তুই তৈরি হয়ে নিচে আয়। আর শোন, চোখে কাজলটা দিস। তোর কাজল কালো, চোখে কাজলটা গাঢ় করে দিলে একদম হুড়পড়ি লাগবে। হুম। হিমু ভাইয়া চলে গেল। আমিও কাজলটা হাতে নিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু দিতে পারছি না। চোখের পানি কাজলটা নষ্ট করে দিচ্ছে। হিমু ভাইয়া বলে গেল, আজ ছেলেপক্ষ দেখতে আসবে। কথাটা শোনার পর কেমন একটা অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলবো। অনেক কষ্ট করে কাজলটা চোখে দিলাম। চোখে দিয়ে নিচে যাওয়ার আগে নিজেকে ভালো করে আরেকবার আয়না দেখে নিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। নিচে গিয়ে দেখলাম আরিফ আঙ্কেল আর হিমা আন্টি এসেছে। আরিফ আঙ্কেল আর হিমা আন্টি হলো হিমু ভাইয়ের আব্বু আম্মু। আমাকে খুব ভালো জানে। হিমা আন্টিকে পিছন থেকে জড়িয়ে ধরতে আন্টি বলল, আমি জানি এইটা আমার তানু মা। ওহো আন্টি, তুমিও না। কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আগে আমার সামনে আয় তো, কতদিন ধরে দেখি না। আন্টির কথায় আমি সামনে এসে দাঁড়ালাম। আমাকে দেখে বলল, কত শুকিয়ে গেছিস তুই। ওইখানে গিয়ে বুঝি একদম খাওয়া দাওয়া করিস না। ওহো, এইসব বাদ দাও, আগে বলো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, বউ বউ লাগছে। এখন শুধু একটা জামাইয়ের দরকার। কি বলো হিমা? কেমন আছো আঙ্কেল? ভালো আছি রে মা। তুই কেমন আছিস? কত বছর পর তোকে দেখলাম। আমি ভালো আছি। আচ্ছা, তোমার কথা বলো আব্বু আম্মুর সাথে, আমি একটু আসি। আন্টি আঙ্কেলকে বলে এক্ষুনি চলে এলাম। নিরিবিলি এখান থেকে সব স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ করে দোতলার সিঁড়ির উপর পড়ল। সবার চোখ ওই আলোর উপর। আমিও তাকালাম, দেখলাম আপু, রক্তিম আর নিহিরিকা নিচে নেমে আসছে। তিনজনের পোশাকের রং এক লাল রঙের। তিনজনকে খুব সুন্দর লাগছে। নিচে নেমে এলে সবাই ওদের অভিনন্দন জানাচ্ছে। 1 বছর, 2 বছর নয়, 6 বছরের সংসার। আমি চুপচাপ দেখতে থাকলাম। হিমু ভাইয়া আমার পাশে এসে দাঁড়ালো। আমাকে বলল, কষ্ট হচ্ছে তানু? আমার আপুর সাথে আমি কখনো হিংসে করিনি, জানো তো। ভালোবাসাটা হিংসে মানে না। যদি হিংসে করতাম তাহলে রক্তিমকে ছেড়ে দিতাম না। হুম। জানেন হিমু ভাইয়া, কষ্ট পেলে কান্না করতে হয়। আর কান্নাটা দরজা বন্ধ করে করতে হয়। বাদ দে, চল ওদের কাছে যাই। হুম, চলেন। হিমু ভাইয়া আমার আগে চলে গেল। হিমু ভাইয়া একটা পাঞ্জাবি পরেছে। নীল রঙের পাঞ্জাবি, আমার শাড়ির সাথে তার পাঞ্জাবির রংটা একদম মিলে গেছে। আমিও হিমু ভাইয়ের সাথে আপুরের কাছে গেলাম। আপু আর রক্তিমকে গিয়ে বললাম, তোমরা তোমাদের জীবনে অনেক সুখী হও।
এভাবে সারা জীবন দুজন দুজনের পাশে থেকো, সব সময় ভালো থেকো। কথাগুলো বলার সময় কেমন গলাটা ধরে আসছিল, তাই বেশি কিছু না বলে চলে এলাম। কথাগুলো বলার সময় কেমন জানি একটা শূন্যতা লাগছিল বুকের ভিতর বা পাশে। চিনচিনে ব্যথা অনুভব করছিলাম। বেশিক্ষণ থাকলে হয়তো চোখ থেকে পানি বের হয়ে আসতো। না হলেও একটা সময় ভালোবেসেছিলাম। পৃথিবীর সবচেয়ে কষ্ট ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে দেখা, ভালোবাসার মানুষ রেখে অন্যের সাথে দেখা, অন্যের হাতে হাত রেখে ভালোবাসার মানুষটার পথ চলা। এই দৃশ্যগুলো পৃথিবীর সবচেয়ে কষ্টের দৃশ্য। অনেক না বলা কথার কষ্ট। আপু, রক্তিম একসাথে হেঁটে হাসি মুখে সবার সাথে কথা বলছে। মনের ভিতর শূন্যতা সৃষ্টি হচ্ছে। হঠাৎ মনে হলো চোখের কোণায় পানি জমে আছে। চোখ বুজলে পানি ঝরতে শুরু করবে। তাই অনেক কষ্ট করে চোখের পানিটা ধরে রেখেছি। আপু রক্তিম সবার সাথে কথা বলে এবার আমার দিকে আসে। ওদের দেখে ভিতরটা দুমড়ে যাচ্ছে। রক্তিম এসে আমার পাশের চেয়ারটায় বসলো। আপু কিছু না বলে চলে গেল। আপুকে আমি পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। রক্তিম আমার ডাকাডাকি দেখে বলল, ওকে ডেকো না। কেন? ও আমাদের বিষয়ে সবকিছু জেনে ফেলেছে। রক্তিমের কথাটা শুনে মাথায় রাগ উঠে গেল। যে আপু সুখে থাকবে দেখে, ভালোবাসাটা নিজের করে পাবে বলে আমি আমার ভালোবাসাটা ছেড়ে দিয়ে চলে গেলাম। সবার থেকে দূরে যেন আমার আপুর উপর এইসবের এতটুকু না পড়ে। আর রক্তিম আপুকে সব বলে দিল। আমি রেগে গিয়ে রক্তিমের শার্টের কলার ধরে বললাম, কোনো বললে তুমি? আরে আরে শান্ত হও, রাগ দেখিয়ে কি হবে? আজ তোমায় ছেলেপক্ষ থেকে দেখতে আসবে, আর তুমি রাগ করে তোমার বোনের স্বামীর কলার ধরে রেখেছ। মানুষ দেখলে কি ভাববে? তুমি আপুকে কেন বললে? রক্তিম আমার কথা শুনে একটু চুপ করে থাকলো। তারপর আবার বলতে শুরু করলো, তোমার আর আমার সম্পর্ক ভেঙে গেছে 6 বছর, আর নেহার সাথে আমার বিয়ে হয়েছে 6 বছর। আমার একটা মেয়ে আছে, তাদের ছেড়ে তোমার কাছে যাওয়া অসম্ভব। আমার মেয়েটা যখন আমাকে বাবা বাবা বলে ডাকে তখন মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে আছে। যার দাবিদার নেহা, ওকে ছাড়া হয়তো আমি অসম্পূর্ণ। মাঝে মাঝে ভাবি তোমার ভালোবাসাটা আমার কাছে কেমন ধূসর হয়ে গেছে। কিন্তু কেন ওই কেনটা হলো নেহা। নেহার জন্য তোমার ভালোবাসাটা দিনকে দিনকে ফিকে হয়ে গেছে। সকাল হলেই নেহার মুখ, আর রাতে ঘুমানোর সময়ও নেহার মুখ দেখে একটা মায়া পড়ে গেছে। তোমাকে মাঝে মাঝে তো মনে পড়তো না, কিন্তু কথায় আছে প্রথম ভালোবাসা ভুলে যায় না। তেমনি তোমাকে দেখে মাঝে মাঝে ভেতরের ক্ষতটা জেগে ওঠে। আর নেহাকে আমি কখনো কিছু বলিনি, না বলবো তোমার আমার অসমাপ্ত ভালোবাসার কথা। কখনো যখন বলিনি, এর এখন তো বলার কোনো প্রয়োজন মনে করি না। এখন আমি তোমাকে নান্নেসেকে ভালোবাসি। তোমার সাথে শুধু একটু মজা করলাম। আমি রক্তিমের কথাগুলো চুপ করে শুনে গেলাম। সত্যিই আপু অনেক খুশি। আজ মনে হচ্ছে নিজের অসমাপ্ত ভালোবাসাটা সার্থক। রক্তিমের কথা শুনে চোখের কোণে পানি জমেছে। রক্তিমের অগোচরে চোখের পানি মুছে বললাম, দুঃখিত রক্তিম, আমি বোঝাতে পারিনি। পারলে ক্ষমা করে দিও। বুঝতে আর তুমি কবে পারলে? আর তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। অনেক বছর হলো তোমার রাগী মুখটা দেখি না, তাই একটু বিরক্ত করলাম। আর নেহা নিহিরিকাকে নিয়েও পড়ে গেছে। ও ভালো। তৈরি থাকো, আজ তো তোমায় দেখতে আসবে। হুম। রক্তিম চলে গেল আমার সামনে থেকে। আজ সময় হয়েছে নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজেকে একটু সামলে নিয়ে অন্যের সাথে ঘর বাঁধার। অনেক তো অন্যের ঘরে গুছিয়ে দিলাম, এইবার আমারও আখের গুছাতে হবে। রক্তিম আপু সবাই ভালো আছে, এবার আমিও না হয় ভালো থাকার চেষ্টা করব। সবার ভালো থাকার মাঝে মাঝে নিজের ভালো থাকাটা খুঁজে নিব। হিমু ভাইয়ের কথা শুনে আমার ভাবনায় বিভ্রু কাটল। হিমু ভাইয়া কি যেন একটা বলছে, আর সবাই মনোযোগ সহকারে শুনছে।
আমিও সবার মতো হিমু ভাইয়ের কথা শুনতে লাগলাম। হিমু ভাইয়া একটা মাউথ হাতে নিয়ে সবার মাঝে দাঁড়িয়ে বলছে, সবার জীবনে একটা করে মায়াবতী থাকে। আমার জীবনেও আছে, তবে সে মায়াবতী না। সে আমার মায়াপাড়ি, আমার মনের রাজ্যের মায়াপাড়ি। তবে আমার মায়াপাড়িটা অনেক অবুঝ। সে একদম বোঝাতে চায় না। কিন্তু কেউ একজন আমার মায়াপুরীকে আমার থেকে নিয়ে যেতে এসেছিল, কিন্তু নিতে পারেনি। মাঝে মাঝে নিজের প্রতি বিরক্ত হতাম। আমি আমার মায়াপুরীকে বোঝাতে পারি না। কি করলে বুঝবে? অনেক ভেবে চিন্তে একটা উপায় বের করলাম। সেটা হলো বিয়ে। বিয়ের প্রস্তাব দিলাম। মায়াপুরীর বাবা মা বোন রাজি। এবার শুধু মায়াপুরী রাজি থাকলে আমি আমার মায়াপুরীকে নিজের করে পাবো। হিমু ভাইয়ের কথাগুলো বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ালো। আমার সামনাসামনি দাঁড়িয়ে আমাকে বলল, তানু, সেদিন বলেছিলাম না আমার মায়াপুরীটা তোর মতো? সেদিন বড্ড ইচ্ছে হয়েছিল তোর মাথাটা বুকে রেখে বলি তুই আমার মায়াপাড়ি। সেদিন ঠিক বলতে পারিনি, কিন্তু আজ তোকে বলছি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার মায়াপুরীকে। আমি জানি আমার মায়াপুরীটা খামখেয়ালি, আমায় ভালোবাসবে না, তবুও আমি আমার মায়াপুরীকে চাই। খুব করে নিজের মতো করে আমি আমার মায়াপুরীকে। আর আমার মায়াপুরীটা তুই রে তানু, আমার তানু পাখি। ভালোবাসেন আমায় আপনি? বিয়ে করবি আমায়? হিমু ভাইয়ের কথা শুনে কেন জানি একটা ভালো লাগা অনুভূতি সৃষ্টি হচ্ছে। হিমু ভাইয়ের কথা মনে হচ্ছে আজ আমি আমার গল্পের তুমি তাকে খুঁজে পেলাম। রক্তিম তো আপুর সাথে সাথে ভালো আছে। আমি না হয় হিমু ভাইয়ের মাঝে আমার সুখটা খুঁজে নিব, যে মানুষটা আমার অজান্তেই আমাকে এত ভালোবেসে গেছে। আর যাই হোক, তাকে ভালোবেসে থাকবো না। কি রে মায়াপড়ি আমার তানু পাখি, বলো কিছু একটা, বিয়ে করবি আমায়? হিমু ভাইয়ের কথা ভাইয়ের দিকে তাকিয়ে দেখি। ভাইয়া আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। এই মানুষটাকে অসহায় ভাবে কখনো দেখিনি, আজ তাকে দেখছি। তাই আমিও মাথা নাড়িয়ে হুম বলে দিলাম। একটা কথা বলবো তানু? হুম। আমার বুকের বা পাশে মাথা রেখে একবার বলবি ভালোবাসি। ওহো মা, তাড়াতাড়ি আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। একটু দাঁড়া বাবা। তোর বাবা কোথায়? গাড়িতে, তুমি আসো তাড়াতাড়ি। আসছি। সেদিন হিমু ভাইয়াকে বলিনি ভালোবাসি, কিন্তু তার বুকে মাথা রেখে 10টা বছর পার করে দিলাম। কিন্তু হিমু ভাইয়া আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আমাদের একটা ছেলেও আছে। তিলক আমার আর হিমুর ভালোবাসার চিহ্ন। আজ আমি আর হিমু ভাইয়া আমাদের বাড়ি যাচ্ছি। আপুর বাসায় যাওয়া হবে, কিন্তু সেদিনের মতো একা না। আমার স্বামী আর সন্তানকে নিয়ে যাব। তিলকের সাথে কথা বলে বাসা লক করে চলে এলাম। গাড়িরও ব্যাক সিটে যখন বসতে যাব তখনই হিমু ভাইয়া আমাকে বলল, তোমরা সবাই ব্যাক সিটে বসে কি প্রমাণ করতে চাও? আমি তোমাদের বেতনভুক্ত ড্রাইভার। ওহো, আপনার আর ঝগড়া করতে হবে না। আমি আপনার সামনে এসে বসছি। আমি সামনের সিটে বসার পর হিমু ভাইয়ার আমাকে বলল, কি তানু, তুই জানিস তো তোকে পাশে না পেলে আমার চলে না। আর তুই আমাকে ছেড়ে ব্যাক সিটে কেন বসতে গেলি? আসলে তিলক একা বসবে, তাই আমি ওকে ওর সাথে বসতে চাইছিলাম। হয়েছে তোর অজুহাত। আমি জানি তুই আমায় এখনো মেনে নিতে পারিসনি। কে বলল আপনায়? তাহলে বল ভালোবাসি। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে রইলাম। কেন জানি হিমু ভাইয়াকে ভালোবাসি বলতে পারি না। আমি চুপ করে আছি দেখে হিমু ভাইয়া বলল, আমি জানি তুই বলতে পারবি না, তারপরও তোকে পেয়েছি, এইটাই অনেক। কথাটা অনেকটা তীরের মতো লাগলো, তাই চোখ বন্ধ করে হিমু ভাইয়াকে বলে দিলাম, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনায়। হিমু ভাইয়া আমার কথা শুনে মুচকি মুচকি হেসে গাড়ি চালাচ্ছে। আমি তার পাশে বসে আছি, আর পিছে আমার ছেলে বসে আছে। আজ নিজেকে অনেক হালকা লাগছে।
সেদিন না বলা কথাটা আমি আজ বলে দিলাম। হঠাৎ মনে হলো আমার আমার হাতের উপর হিমু ভাইয়া হাত রেখেছে। আমিও হাতটা শক্ত করে ধরলাম। এই হাতের উপর হাত রেখে বাকি জীবনটুকু বেঁচে থাকতে চাই। সমাপ্ত।